তো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কিছু ইতিহাসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেনগুলো দেখবে, তারপরে তোমরা কমেন্ট করবে কতটা ইম্পর্টেন্ট। আজকে মোর দেন 190 প্লাস 190 প্লাস আমরা কোয়েশ্চেন আলোচনা করব, যেটা ইতিহাসের ওপরে। আর এই কোয়েশ্চেনগুলো থেকে আমি কথা দিচ্ছি, হ্যাঁ আমি কমনই দিচ্ছি তোমাদেরকে, যে এর মধ্যে তোমরা কিছু কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি আমি। এটি এসএসসি এবং ডব্লিউবিসিএস অ্যান্ড আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। আর এই পিডিএফটি তোমরা আমাদের এআর একাডেমি 13 টেলিগ্রাম চ্যানেলে গেলে পাবে। এছাড়াও আমরা বিভিন্ন তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং নিউজের পিডিএফ, এছাড়াও আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের পিডিএফ দিয়ে থাকি তোমাদের স্বার্থে বা তোমাদের জন্য উপকার হয়। বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর ইউ। চলো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাস শুরু করি। এখানে ডব্লিউবিসিএস বলতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডব্লিউবিসিএস এর নিচে যত পরীক্ষা আছে, পিলি পরীক্ষার কথা বলছি, ডব্লিউবিসিএস পিলি এবং ডব্লিউবিসিএস নিচে যত পরীক্ষা আছে সেই পরীক্ষার ইতিহাসের কোয়েশ্চেন আসলে তোমরা বলবে। এই ডব্লিউবিসিএস এর মধ্যে এখানে তোমরা ডব্লিউবিপি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এই দুটোকে কিন্তু ভীষণই টার্গেট করা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো। চলো আমরা কোয়েশ্চেনে যাই, তাহলে বুঝতে পারবো, বেশি কথা বলছি না। কোয়েশ্চেনগুলো আজকে দেখবে, একটা কোয়েশ্চেনে মনে হবে না যেন মিস্টেক হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ হয়েছে? সিন্ধু নদীর নাম অনুসারে। পরের কোয়েশ্চেনটা দেখো, 2 নম্বর, ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছেন বা করেছিলেন কারা? দেখো আমি এর আগে ডিসকাস করলাম না, কারণ এই যে উত্তর এখানে হয়ে যাবে পার্শিকরা। পার্শিকরা তোমার দন্তের শকে ওরা হ উচ্চারণ করতো, তাই সিন্ধুকে ওরা হিন্দুস্থান বা হিন্দু বলে ডাকতো। সেই থেকে সিন্ধুস্থান, এই সিন্ধু নদীটাকে হিন্দু হিন্দু বলতো বা হিন্দুস্থান নামকরণটি সেই পরিপ্রেক্ষে এসছে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতকে নিত্যতত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা কে করেছেন? ভীষণই ইম্পর্টেন্ট, ভি আর্থার স্মিথ করেছেন। 4 নম্বর কোশ্চেনটা দেখো, প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী, মনে থাকবে। পরের কোশ্চেনটা দেখো 5 নম্বর, আর্যরা কোন জাতির বংশধর? আর্যরা নর্ডিক জাতির বংশধর। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাজপুতরা কোন জাতির বংশধর? রাজপুতরা হুন জাতির বংশধর, মনে থাকবে, হুন জাতির বংশধর। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্রতম সংস্করণ বলা হয় কেন? বোঝা গেল, বলা হয় কেন? বৈচিত্র্যের জন্য, কারণ সব রকমের বৈচিত্র্য ভারতবর্ষে দেখা যায়। 8 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অর্থশাস্ত্র কে রচনা করে? এখানে হয়ে যাবে কৌটিল্য। দেখো 8 নম্বর থেকে যত কটা কোয়েশ্চেন করাবো সেগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি তোমাদেরকে বলেছি যে কমন মানে কি, তুমি এইগুলোকে পড়ো, দেখো কমন কি করে আসে। তুমি যে কোনো প্র্যাকটিস সেট দাও, ইতিহাসের কোয়েশ্চেন থাকলে এই 190টার বাইরে কোয়েশ্চেন পাবে, একটা না একটা পাবেই, এর বাইরে থাকবে না। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বুদ্ধচরিত কার মানে কার রচনা বা বুদ্ধচরিত কে রচনা করে? তো এইটা হয়ে যাবে অশ্ব ঘোষ। পরের পেজে অ্যান্সার আছে, চলো দেখি। এখানে আমাদের উত্তর হয়ে যাবে, দেখো অশ্ব ঘোষ, বুদ্ধচরিত, এগুলো কিন্তু ঠুঁটস্থ রাখতে হবে। এরপরে দেখো 11 নম্বর কোয়েশ্চেন, হর্ষচরিত কার রচনা? বাণভট্ট হর্ষচরিত রচনা করে। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। 13 নম্বর কোয়েশ্চেন দেখো, রামচরিত গ্রন্থের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। আর যদি রামচরিত মানুষ বলে, সব কোয়েশ্চেন এনেছি। 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বিক্রমাঙ্ক চরিত্র কে রচনা করে? বিল হন ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? তাই এখানে আমাদের উত্তর হয়ে যাবে কাশ্মীর। চলো পরের পেজে কোয়েশ্চেন আছে, উত্তর আছে।
তা রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীর রাজ্যের কথা জানা যায়। 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন? মেগাস্থিনিস। 17 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ইতিহাসের জনক রূপে কে পরিচিত, বা ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রামচরিত মানস, দেখো এখানে চলে এসেছে রামচরিত মানস। রামচরিত মানস গ্রন্থের রচয়িতা হচ্ছে তুলসীদাস। 19 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করে? হরি সেন এলাহাবাদ প্রশস্তি রচনা করে। 20 নম্বর প্রশ্নটা দেখো, কি বলেছে? এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত আছে? তা এখানে হয়ে যাবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। 21 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতীয় সভ্যতা কত প্রাচীন? ভারতীয় সভ্যতা হচ্ছে 8,500 বছর প্রাচীন। 22 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা হচ্ছে ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা। 23 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন হচ্ছে যা ফ্রান্সিয়া জারিস। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, পরের প্রশ্নটা দেখো, 24 নম্বর কোয়েশ্চেনটা, মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রস্তর যুগ যুগের সভ্যতা। 25 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে? তা মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে 1974 সালে, 1974 খ্রিস্টাব্দে। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছে এবং কত সালে আবিষ্কৃত হয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে গেলে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 26 নম্বর কোয়েশ্চেন দেখো, মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? মেহেরগড় সভ্যতার প্রকৃতি কৃষি কেন্দ্রিক ছিল। মানে মেহেরগড় সভ্যতা কি কেন্দ্রিক ছিল? সেটা হয়ে যাবে এই কৃষি কেন্দ্রিক ছিল, মনে থাকবে। মেহেরগড় সভ্যতা কিন্তু কৃষি কেন্দ্রিক ছিল, বোঝা গেল। 27 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তা এটি হবে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। 28 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে? হরপ্পা সভ্যতা 1922 খ্রিস্টাব্দে কিন্তু আবিষ্কৃত হয়েছে। সবগুলোই আছে, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে, সবগুলোই পাবে তোমরা, প্রশ্ন আজ দেখো তাহলে বুঝতে পারবে। 29 নম্বর দেখো, হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা? এটা কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা, মনে থাকবে। হরপ্পা সভ্যতা কি সভ্যতা? নগর কেন্দ্রিক সভ্যতা। তারপরে 30 নম্বর দেখো, হরপ্পা সিন্ধু সভ্যতা খনন কার্য কোন ভারতীয় পরিচালনায় কিন্তু করেন? তো এটি দেখো এখানে চলে এসেছে দয়ারাম সাহনি। দয়ারাম সাহনি কিন্তু তাহলে হরপ্পা সভ্যতা, হরপ্পা বা সিন্ধু সভ্যতা কিন্তু আবিষ্কার করে বা খনন কাজ ভারতীয় পরিচালনা করে, তাহলে আমাদের হয়ে যাবে দয়ারাম সাহনি। নেক্সট কোয়েশ্চেন চলো দেখি। 31 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হরপ্পা সভ্যতার পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? হরপ্পা সভ্যতার বা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে আমাদের লোথাল, মনে থাকবে। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 32 নম্বর কোয়েশ্চেন, কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করে? মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করে হচ্ছে দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে। এরপরে দেখো, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? মহেঞ্জোদারো কথাটির অর্থ মিত্রের স্তূপ, বোঝা গেল। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 34 নম্বর কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। 35 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু ছিল তামা ও টিন, লোহার ব্যবহার কিন্তু তখন জানতো না। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 36 নম্বর কোয়েশ্চেনটি, দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছে বা উঠেছিল? দ্রাবিড় সভ্যতা হরপ্পা অঞ্চলে গড়ে উঠেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, 37 নম্বর, হরপ্পা সভ্যতার লিপির নাম কি ছিল? হরপ্পা সভ্যতার লিপির নাম ছিল সিন্ধু লিপি। 38 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। ঋগ্বেদ ভারতের প্রাচীনতম গ্রন্থ। 39 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতি প্রতীক্ষিত ছিল? তা মেহেরগড় সভ্যতা ছিল, বোঝা গেল। 40 নম্বর কোয়েশ্চেনটা দেখো, আর্যরা প্রথম কবে ভারতে আসেন? আর্যরা কবে প্রথম ভারতে আসেন? তা এখানে আমাদের উত্তর হয়ে যাবে
1500 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 41 নম্বর কোয়েশ্চেনটা দেখো, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ। 42 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুতি, কারণ বেদ শুনে শুনে মুখস্থ করে রাখা হতো, সেই জন্য এর নাম হচ্ছে শ্রুতি। 43 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বেদের কয়টি ভাগ আছে? বেদের 4টি ভাগ আছে। কি কি ভাগ তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। যারা একদম কি বলবো, চাকরি করব ভেবে যারা ক্লাসগুলো দেখে বা পড়া করছি বলে যারা পড়াশোনা করে, তারা কিন্তু এইসব কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবে বা দেওয়ার চেষ্টা করবে। আর না জানলেও কমেন্টে দেখে নেবে, বা না জানলেও তুমি যেখান থেকে হোক জেনে কমেন্টটা করার চেষ্টা করো, দেখো তোমার এটা মনে থাকবে। 44 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলেছে কি, বেদের কোন অংশকে তোমার বেদান্ত বলে? তা শেষের অংশকে বেদান্ত বলা হয়, মনে থাকবে, বেদের কোন অংশকে বেদান্ত বলা হয়? শেষের অংশকে বেদান্তর বলা হয়। 45 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলেছে কি, বৈদিক যুগের বা বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? অগ্নি। 46 নম্বর কোয়েশ্চেনটা দেখো, আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? আর্যদের বিনিময় প্রথার মাধ্যম ছিল হচ্ছে গরু, মনে থাকবে, গরু ছিল আর্যদের বিনিময় প্রথার মাধ্যম। চলো পরের পেজে উত্তরটা দেখি, এখানে উত্তরটা হবে গরু। চলো 47 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বৈদিক সভ্যতার স্রষ্টাকে? বৈদিক সভ্যতার স্রষ্টা হচ্ছে আর্যরা, হচ্ছে বৈদিক সভ্যতার স্রষ্টা। 48 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বৈদিক যুগে একজন বিদ্রোহী নারীর নাম লেখো। তাই এখানে হয়ে যাবে লোপামুদ্রা। 49 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল? সংস্কৃত ভাষা ছিল। 50 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 50 নম্বর কোয়েশ্চেনটা বলেছে 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঋগ্বেদে কিন্তু 10 রাজার যুদ্ধ এই কাহিনীটি লিপিবদ্ধ আছে। পরের কোয়েশ্চেনটা দেখো, 51 নম্বরের কোয়েশ্চেনটা, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন বুদ্ধদেব। বুদ্ধদেবের সম্পর্কে যত কোয়েশ্চেন আছে চলো আমরা দেখি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা পারলে নোট করে নেবে বা এই পিডিএফটা তোমরা জেরক্স করে মুখস্থ করো। এই কটা কোয়েশ্চেন মুখস্থ করো, 190টা কোয়েশ্চেন আজ করাবো। এই 190টা কোয়েশ্চেন তোমরা যদি আজ ঠুটস্থ করতে পারো, তোমাদের অনেকটা ভিত শক্ত হবে ইতিহাসের। পরের প্রশ্নটা দেখো, 52 নম্বর কোয়েশ্চেনটা, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। পরের কোয়েশ্চেনটা দেখো নেক্সট 53 নম্বর কোয়েশ্চেনটাকে বলছে, ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক কিন্তু পালি ভাষায় লেখা হয়, বোঝা গেল, বা পালি ভাষায় রচিত। 54 নম্বর কোয়েশ্চেনটা দেখো, আর্য সভ্যতার সম্বন্ধে কে বলেছেন? বুদ্ধদেব বলেছেন। 55 নম্বর কোয়েশ্চেনটা দেখো, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর ছিল জৈন ধর্মের প্রবর্তক। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ জৈনদের তোমার প্রথম তীর্থঙ্কর ছিলেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট একটা, এখান থেকে কোয়েশ্চেন আসে। জৈনদের প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ। চলো আরও কোয়েশ্চেন দেখি। 57 নম্বর কোয়েশ্চেনটা দেখো, শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? তাহলে তোমার শেষ প্রথম দেখলাম, আর শেষ হচ্ছে মহাবীর, শেষ জৈন তীর্থঙ্কর। চতুর্জাম কে প্রবর্তন করেন? পার্শ্বনাথ। পরেরটা দেখো 59 নম্বর, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তোমার দ্বাদশ অঙ্গ। বুদ্ধ কথার অর্থ কি? দেখো বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। 61 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মহাবীর কোথায় দেহ ত্যাগ করেন? মহাবীর কোথায় দেহ ত্যাগ করেন? পাবানগরীতে কিন্তু মহাবীর দেহ ত্যাগ করেন, পাবানগরী। নেক্সট কোয়েশ্চেন দেখো 62 নম্বর কোয়েশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় দেহ ত্যাগ করে? তা গৌতম বুদ্ধ দেহ ত্যাগ করে কুশীনগরে, বোঝা গেল, আমি লিখে দিচ্ছি। কুশীনগরী, এই কুশীনগরীতে কিন্তু গৌতম বুদ্ধ তোমার দেহ ত্যাগ করে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 63 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নিগম কথার অর্থ কি? নিগম কথার অর্থ হচ্ছে বণিক সংঘ, বণিক সংঘ। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো,
64 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বুদ্ধদেব যেখানে তোমার সিদ্ধি লাভ করেন সেই স্থানের নাম কি? সেই স্থানের নাম হচ্ছে বুধগয়া। বোঝা গেল? পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, বুদ্ধদেব দিয়ে যে তো কোয়েশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। 65 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বুদ্ধদেবের পুত্রের নাম কি? বুদ্ধদেবের পুত্রের নাম ছিল হচ্ছে রাহুল, মনে থাকবে। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কি? অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কি? অষ্টমার্গ। 67 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলেছে কি লোথাল হবে এটা। লোথাল কোথায় অবস্থিত? সরি, এটাকে লোথাল লেখা আছে, এটাকে ঠিক করে নেবে। লোথাল তোমার কোথায় অবস্থিত? লোথাল হবে গুজরাট, গুজরাটে অবস্থিত। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। 68 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মহাজন শব্দের অর্থ কি? মহাজন শব্দের অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য, মনে থাকবে। মহাজন কথার অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য। 69 নম্বর কোয়েশ্চেনটা দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতের কয়টি মহাজন পদ ছিল? 16টি মহাজন পদ ছিল, যেটাকে ষোড়শ মহাজন পদ বলা হতো। 16টি মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ তোমার পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়? মগধ। মগধ খুব শক্তিশালী ছিল। পরের কোয়েশ্চেনটা দেখো, 71 নম্বর, মগধের রাজা কে ছিলেন? মগধের রাজা ছিলেন হচ্ছে বিম্বিসার। মগধের রাজা ছিল বিম্বিসার। 72 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 72 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? যে কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে? তা পারসিকরা প্রথম কিন্তু ভারত আক্রমণ করে, মনে থাকবে। পারসিকরা প্রথম ভারত আক্রমণ করে। 73 নম্বর কোয়েশ্চেনটা দেখো, পারসিকরা কবে ভারত আক্রমণ করে? যদি বলে কত সালে বা কত খ্রিস্টাব্দে, তাহলে যে 558 খ্রিস্টাব্দে কিন্তু পারসিকরা ভারত আক্রমণ করে। নেক্সট 74 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কার উপাধি ছিল কুনিক? কুনিক উপাধি ছিল হচ্ছে অজাতশত্রুর। কুনিক উপাধি ছিল অজাতশত্রু। কি উপাধি ছিল? কুনিক উপাধি। 75 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অশোক কবে সিংহাসনে বসেন? অশোক কবে সিংহাসনে বসে? 273 খ্রিস্টাব্দে অশোক সিংহাসনে বসে। 76 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন? নন্দবংশ মহাপদ্মনন্দ প্রতিষ্ঠা করেন। 77 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? নন্দবংশের শেষ রাজা ছিল হচ্ছে ধননন্দ। 78 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 79 নম্বর কোয়েশ্চেনটা দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 324 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন। 80 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি কারা দেন? অমিত্রাঘাত উপাধি কারা দেন? গ্রিকরা কিন্তু বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি দেন। 81 নম্বর কোয়েশ্চেনটা দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদিক পর্যটন ভারতে আসেন? মেগাস্থিনিস কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থিনিস ভারতে আসেন। 82 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 82 নম্বর কোয়েশ্চেনটা, অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু কে ছিলেন? পুত্র অজাতশত্রু ছিল, চন্দ্রগুপ্তের পুত্র। আচ্ছা, এখানে আমার একটা কথা মনে পড়লো, এই যে এখানে বলেছে পর্যটক, এই পর্যটক ভারতে আসেন মেগাস্থিনিসের সময়। এখনকার সময় যদি হতো, বর্তমানের সময়, তাহলে কি বলতো? এখনকার সময় হলে এটা বলতো, তাই না? চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। 73 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের নৌবিদ্রোহ কবে হয়েছিল? ভারতের নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে। 84 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল? মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল বৃহদ্রথ। 85 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। 86 নম্বর কোয়েশ্চেনটা দেখো,
মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে মৌর্য রাজাদের রাজধানী ছিল। 87 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ হচ্ছেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। 88 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। 89 কোয়েশ্চেনটা দেখো, 89 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে, কোন মৌর্য সম্রাটকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে। 90 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। 91 নম্বরের দেখো, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে কুজুল কোদফিসিস। 92 কোয়েশ্চেনটা দেখো, কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? মহেশ্বর উপাধি ধারণ করেন ভীমকোদফিসিস কিন্তু মহেশ্বর উপাধি ধারণ করেন। নেক্সট কোয়েশ্চেন 93 কোয়েশ্চেনটা দেখো, শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক কিন্তু শকাব্দ প্রচলন করেছিলেন। 94 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 78 বছর থেকে কিন্তু শকাব্দ প্রচলিত হয়। 95 কোয়েশ্চেনটা দেখো, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? দ্বিতীয় অশোক কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। 96 এর কোয়েশ্চেনটা দেখো, কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্ব ঘোষ কনিষ্কের সভাকবি ছিলেন। 97 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, কোন রাজবংশের আমলে গান্ধার শিল্প বিকাশ ঘটে? কুষাণ রাজবংশে। নেক্সট কোয়েশ্চেন 98 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, শক জবন পত্তম নিষুদ্ধন হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? গৌতমীপুত্র সাতকর্ণীকে। 99 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। 100 দেখো, কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। 101 নম্বর কোয়েশ্চেন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এটা ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, গুপ্ত বংশে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? মানে গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 275 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, গুপ্তাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? গুপ্তাব্দ 320 খ্রিস্টাব্দ থেকে প্রচলিত হয়। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পরশুপুর বা পেশুয়ার, কিন্তু পেশুয়ারে তার রাজধানী ছিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নবরত্ন কোন গুপ্ত রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোয়েশ্চেন দেখো 106 নম্বর, সর্বরাজচ্ছেত্তা উপাধি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। পরবর্তী কোয়েশ্চেন দেখো 107 নম্বর, শিকারী উপাধি কে ধারণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোয়েশ্চেন, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন প্রথম কুমারগুপ্ত। নেক্সট কোয়েশ্চেন, আসামে সার্বজনীন সভা কে গঠন করেন? জগন্নাথ বড়ুয়া। 110 নম্বর কোয়েশ্চেন দেখো, আনোজ নীতি কে প্রচলন করেন? হিটলার। আনোজ নীতি হিটলার প্রচলন করেন। নেক্সট কোয়েশ্চেন 111 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর সুকরন। নেক্সট কোয়েশ্চেন দেখো,
আনফ্লোস নীতির দ্বারা হিটলার কোন দেশ দখল করতে চেয়েছিলেন? অস্ট্রেলিয়া দেশকে দখল করতে চেয়েছিল। 113 নম্বর কোয়েশ্চেন দেখো, আসামের কোন অঞ্চল গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়? সিলেট। 114 নম্বর কোয়েশ্চেন দেখো, ইয়ং ইটালি কে গঠন করেন? ম্যাথসিনি গঠন করেন। নেক্সট কোয়েশ্চেন দেখো 115 নম্বর, ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? লালা লাজপত রায় কিন্তু ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, অবান্তি পত্রিকার সম্পাদক কে? মুসোলিনি অবান্তি পত্রিকার সম্পাদক ছিলেন। 117 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? এখানে উত্তর হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। নেক্সট 118 নম্বর কোয়েশ্চেন, আসামের কোন কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লুসাই পাহাড়, উত্তর কাছাড়, গারো পাহাড়, খাসি, জয়ন্তী পাহাড়, এগুলোকে নিয়ে। 120 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অবিসিনিয়া কোন মহাদেশে অবস্থিত? অবিসিনিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেনটা দেখো 121 নম্বর কোয়েশ্চেন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? মহাত্মা গান্ধী ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আসামের প্রথম মুখ্যমন্ত্রী, এখানে আমাদের উত্তর হয়ে যাবে গোপীনাথ বরদলৈ। 123 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অবিসিনিয়ার রাজধানী নাম কি? আদ্দিস আবাবা। নেক্সট কোয়েশ্চেন দেখো 124 নম্বর, ইয়ং ইন্ডিয়া বইটি কে রচনা করেন? মহাত্মা গান্ধী। ইয়ং ইন্ডিয়া বইটি মহাত্মা গান্ধী রচনা করেন। ইউনিয়ন অফ ডেথ কি? এটি একটি সন্ত্রাসবাদী দল। 126 নম্বর কোয়েশ্চেন দেখো, ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কি? পার্থেনন। 127 নম্বর কোয়েশ্চেনটা দেখো, আমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা? হিটলারের লেখা। 128 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? ডিরোজিও অনুগামীদের ইয়ং বেঙ্গল বলা হয়। 129 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ইলবার্ট বিল কে চালু করেন? ইলবার্ট বিল চালু করেন স্যার উদার্ড। নেক্সট কোয়েশ্চেন 130 নম্বর, ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো। বর্ণ পরিচয়। পরবর্তী কোয়েশ্চেন দেখো 131 নম্বর, উকিল নেহি দলিল নেহি, উকিল নেহি দলিল নেহি কথাটি মহাত্মা গান্ধী বলেছিল। নেক্সট কোয়েশ্চেন 132 নম্বর, 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়? আধুনিক মানুষ নামে পরিচিত কিন্তু রাজা রামমোহন রায়, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন 133 নম্বর কোয়েশ্চেন, একজন সংগ্রামশীল জাতীয়তাবাদের নেতার নাম হচ্ছে বাসুদেব বলবন্ত ফাদকে। 134 নম্বর কোয়েশ্চেনে দেখো, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। নেক্সট 135 নম্বর কোয়েশ্চেন, এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স কিন্তু প্রতিষ্ঠা করে, আর কত সালে সেটা তো দেখলাম 1784। নেক্সট কোয়েশ্চেন দেখো 136 নম্বর কোয়েশ্চেন, কংগ্রেস কোন অধিবেশনে অসহযোগ আন্দোলন প্রস্তাব গৃহীত করে? নাগপুর অধিবেশন। দেখো কি 137 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলন গৃহীত হয়? মুম্বাই অধিবেশন। মুম্বাই অধিবেশন প্রথম হয়, যেটা আমি এক্ষুনি বললাম 1885 সালে, কে? উমেশ চন্দ্র ব্যানার্জি সভাপতি করেন। বোঝা গেল? চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। দেখো 138 নম্বর, কংগ্রেসের তৃতীয় অধিবেশন কে সভাপতি করেন? তোমার বদরুদ্দিন তৈয়বজি তৃতীয় অধিবেশনে সভাপতি করেন। 139 দেখো, কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি কে করেন? দাদাভাই নওরোজি দ্বিতীয় অধিবেশনে সভাপতি করেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 140 নম্বর, কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? 1835 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো 141 নম্বর কোয়েশ্চেন,
কত খ্রিস্টাব্দে খেলাফত দিবস পালিত হয়? খেলাফত দিবস 1919-এ 17ই অক্টোবর। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো 142 নম্বর, কত খ্রিস্টাব্দে জাপান মারিয়া দখল করে হবে? এটা 1931 খ্রিস্টাব্দে। পরবর্তী কোয়েশ্চেন দেখো 143 নম্বর কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় 1972 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন 144 নম্বর, তোমার কত খ্রিস্টাব্দে ত্রিপুরা প্রথম তোমার সাধারণ নির্বাচন হয়? ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন 145 নম্বর, কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল? 1918 খ্রিস্টাব্দে। পরবর্তী কোয়েশ্চেন দেখো 146 নম্বর, কত খ্রিস্টাব্দে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা পায় বা লাভ করে? তো এখানে হয়ে যাবে 1972। তাহলে দেখো এখানে মণিপুর আর এখানে তোমরা দেখতে পেলে যে তোমার ত্রিপুরা, এই দুটি রাজ্য কিন্তু তোমার 1972-এ তোমার কি হয়, পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। পরবর্তী কোয়েশ্চেন দেখো 147, কত খ্রিস্টাব্দে রিফরম অ্যাক্ট চালু হয়? 1832 খ্রিস্টাব্দে চালু হয়। নেক্সট কোয়েশ্চেন 148 নম্বর কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়, মানে বন্ধ হয়ে যায় সতীদাহ প্রথা? 1829 খ্রিস্টাব্দে। পরবর্তী কোয়েশ্চেন দেখো 149 নম্বর কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে তোমার ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1882 খ্রিস্টাব্দে। 150 নম্বর কোয়েশ্চেন দেখো, কত খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়? 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন পাস হয়। 151 নম্বর কোয়েশ্চেন দেখো, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ গঠিত হয়? 1914 থেকে 18 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধ প্রথম গঠিত হয়। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন আছে 152 নম্বর কোয়েশ্চেন, কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়? বঙ্গভঙ্গ ঘোষিত হয় 1905 সালে, মনে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো 153 নম্বর কোয়েশ্চেন, কত সালে মুসলিম লীগ গঠিত হয়? মুসলিম লীগ ভীষণই ইম্পর্টেন্ট, 1906-এ ঢাকাতে 16ই অক্টোবর, 1906 16ই অক্টোবর। 154 নম্বর কোয়েশ্চেন দেখো, কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? একটু আগে আমরা দেখলাম, এটা রিপিট হয়েছে 1829 খ্রিস্টাব্দে। 56 নম্বর কোয়েশ্চেন, কবে কার সভাপতিত্বে কংগ্রেসের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? তা এখানে আমাদের উত্তর হয়ে যাবে বদরউদ্দিন তৈয়বজি, একটু আগে আমরা যেটা করলাম। আর এটা কত সালে যদি বলে, দেখুন হয়ে যাবে 1887 সালে বা 87 খ্রিস্টাব্দে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো 198 নম্বরে কোয়েশ্চেন, কবে খেলাফত দিবস পালিত হয়? 1919 17ই অক্টোবর পালিত হয়। 159 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়? 1946-এ 16ই আগস্ট। 160 নম্বর কোয়েশ্চেন দেখো, কবে পাকিস্তানের জন্ম হয়, মানে পাকিস্তান গঠিত হয়? তাই এটির উত্তর হয়ে যাবে 1947 সালে 14ই আগস্ট। নেক্সট কোয়েশ্চেন 161 নম্বর কোয়েশ্চেন, কবে ভগৎ সিং এর ফাঁসি হয়? ভীষণ ইম্পর্টেন্ট, ভগৎ সিং এর ফাঁসি হয় 1931 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো 162 নম্বর কোয়েশ্চেন, কবে ভারতের স্বাধীনতা আইন পাস হয়? 1947-এ 4 জুলাই। নেক্সট কোয়েশ্চেন দেখো 163 নম্বর কোয়েশ্চেন, কবে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয়? তো এটি সংবিধানের একটা কোয়েশ্চেন, তাই এটিও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। তাই এটির উত্তর হয়ে যাবে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো 164 নম্বর কোয়েশ্চেন, কবে সেরাজেভো হত্যাকাণ্ড ঘটনা ঘটে? এটি 1914 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন 165 নম্বর কোয়েশ্চেন, কয়টি রাষ্ট্রকে নিয়ে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়? তো এটি উত্তর হয়ে যাবে 51টি।
নেক্সট কোয়েশ্চেন দেখো 166 নম্বর কোয়েশ্চেন, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1946 সালে কিন্তু ক্যাবিনেট মিশন ভারতে আসেন। নেক্সট কোয়েশ্চেন 167 নম্বর কোয়েশ্চেন দেখো, কোরেঙ্গা ইয়া মোরেঙ্গে উক্তিটি কার? মহাত্মা গান্ধীর। নেক্সট কোয়েশ্চেন দেখো 168 নম্বর কোয়েশ্চেন, কলকাতা এশিয়াটিক সোসাইটি হবে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তাই এটির উত্তর হয়ে যাবে 1784 খ্রিস্টাব্দে। 169 নম্বর কোয়েশ্চেন দেখো, কলকাতা কর্পোরেশন প্রথম মেয়র কে? তা চিত্তরঞ্জন দাস হচ্ছে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। নেক্সট 170 নম্বর কোয়েশ্চেন দেখো, কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়? প্রথম নাথ মিত্রকে। 171 নম্বর কোয়েশ্চেন দেখো, কাকে ভারতের বিপ্লববাদের জনক বলা হয়? বাসুদেব বলবন্ত ফাদকে কিন্তু তোমার ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়। 172 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কাকে ভারতের বিপ্লববাদের জনক বলা হয়? মাদাম কামা। সরি, এখানে কোয়েশ্চেনটা বুঝবা, যদি জনক বলে কাকে ভারতের বিপ্লববাদের জনক, যদি জনক বলে তাহলে বাসুদেব বলবন্ত ফাদকে ইজ দ্য রাইট অ্যান্সার হবে। আর জননী বললে, জননী বা মহিলা বললে তাহলে মাদাম কামা হয়ে যাবে। ভারতীয় বিপ্লববাদের জননী যখন বলবে তখনই হয়ে যাবে মাদাম কামা, এবং জনক যখন বলবে বাসুদেব বলবন্ত ফাদকে। আমার মতো যেন কোয়েশ্চেনটা পড়তে তোমাদের ভুল না হয়। এই জনক আর জননী এই দুটোকে কিন্তু ভালো করে দেখবে। অপশানে কিন্তু আমাদের দুটো কিন্তু দেয়া থাকবে, এই দুটো উত্তরেই দেয়া থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। 173 নম্বর কোয়েশ্চেন দেখো, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। এটাও কিন্তু আমরা তোমার পলিটি থেকে পাচ্ছি কোয়েশ্চেনটা, সংবিধান থেকে। নেক্সট কোয়েশ্চেন দেখো 174 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কাকে ভারতীয় জাতির জনক বলা হয়? মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয়। 175 নম্বর কোয়েশ্চেন দেখো, কাকে ভারতের তোমার বৃক্ষ বলা হয়? তা এটি সর্দার বল্লভভাই পেটেলকে বলা হয়। কাকে ভারতের তোমার মহান বৃদ্ধ বলা হয়? দাদাভাই নওরোজিকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়, বা বৃদ্ধ মানব হিসাবে পরিচিত। কোয়েশ্চেনগুলো যেভাবে আসুক কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে উত্তর করতে হবে। 177 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কাকে রাষ্ট্রগুরু উপাধি ভূষিত করা হয়? উপাধিতে ভূষিত করা হয় কাকে? রাষ্ট্রগুরু নামে। তা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়। নেক্সট কোয়েশ্চেন 178 নম্বর কোয়েশ্চেন দেখো, কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে তোমার রিভেনট্রপকে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 179 নম্বর, কার সম্পাদনায় তোমার হিন্দু পেট্রিয়ট পত্রিকাটির সম্পাদক হন? তা এখানে আমাদের উত্তর হয়ে যাবে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 180 নম্বর, তোমার কার্বোনারি দলের দুজন নেতার নাম লেখো। কার্বোনারি দলের দুজন নেতার হচ্ছে তোমার মাতসিনি ও গ্যারি বোল্ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো 181 নম্বর কোয়েশ্চেন, কার্বোনারি দলের প্রতিষ্ঠাতা কে? লেনিন ইজ দ্য রাইট অ্যান্সার। 182 নম্বর কোয়েশ্চেন দেখো, কার্লাইল সার্কুলার কে জারি করেন? C.W. কার্লাইল। নেক্সট কোয়েশ্চেন দেখো 183 নম্বর কোয়েশ্চেন, কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছেন? তো এটির উত্তর হয়ে যাবে 1915 খ্রিস্টাব্দে মৌলানা তোমার বরকতুল্লাহ ও রাজা মহেন্দ্র প্রতাপ ইজ দ্য রাইট অ্যান্সার। 185 নম্বর কোয়েশ্চেন দেখো, কারা কবে মিত্র মেলার প্রতিষ্ঠা করেন? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গণেশ সাভাকর ও দামোদর সাভাকর 1999 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন দেখো 186 নম্বর কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে
তোমার মন্টেগু চেমসফোর্ড হবে, এটা মন্টেগু চেমসফোর্ড হবে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় 1919 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কিছু কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 187 নম্বর কোয়েশ্চেন, ইয়ং বেঙ্গল দল কে গঠন করেন? ডিরোজিও। বোঝা গেল, এগুলো রিপিট হয়ে গেছে, কোয়েশ্চেনগুলো আগে করেছি আমরা। 188 নম্বর কোয়েশ্চেন, ইয়াল্ট্রা সম্মেলন কবে তোমার অনুষ্ঠিত হয়? 1954 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন দেখো 189 কোয়েশ্চেন, 189 নম্বরের কোয়েশ্চেনটা কি বলেছে? ইলতুচে কার উপাধি ছিল? ইলতুচে কার উপাধি ছিল? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মুসোলিনি। নেক্সট কোয়েশ্চেন 190 নম্বর কোয়েশ্চেন দেখো, কত খ্রিস্টাব্দে অসম তোমার অসম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়? 1905 খ্রিস্টাব্দে। কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন 192 নম্বর কোয়েশ্চেন, কত সালে নৌবিদ্রোহ ঘটে? নৌবিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট। নৌবিদ্রোহ কত সালে ঘটে? তো এটি উত্তর হয়ে যাবে 1946 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন দেখো 193 কোয়েশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আর পলাশির যুদ্ধ যদি বলে তাহলে আমাদের হয়ে যাবে 1757। মনে থাকবে, এইগুলোকে একটু জানতে হবে। আজকে এই কটাই ছিল কোয়েশ্চেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। কিছু কোয়েশ্চেন যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং উত্তরও ভুল হয়ে থাকলে কমেন্ট করবে। অনেকটাই করা তো, বুঝতে পারছো, টাইপিং করতে খুবই প্রবলেম হচ্ছে। আর তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে, এরকম বেশি বেশি কোয়েশ্চেন তোমরা যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর এই কোয়েশ্চেনগুলো কেমন ছিল সেটাও অবশ্যই কমেন্ট করবে। এর ভেতরে তুমি কটা জানতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তোমাদের ফিডব্যাক না পেলে আমাদের ভালো লাগবে না, এবং তোমরা না বললে সেগুলো আমাদের এনার্জিও পাবে না ক্লাসগুলো করতে। তা অবশ্যই করবে। আমি আমার পড়ার ফাঁকে যেটুকু পাই কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। বেছে বেছে অনেকটাই কোয়েশ্চেন এনেছিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো।